দেখতে এসে অজান্তে প্রফেসর শেখ শিয়াদাত শাহরিয়ার চোখ আটকে যায় বিধবা ভাবির দিকে। শিয়াদাত নিজেকে সামলাতে চায়, কিন্তু তার চোখ দুটো অজান্তে বারবার ঘুরে যায় বিধবা সুপ্রভার দিকে। ভার্সিটির সব থেকে সুদর্শন প্রফেসর শেখ সিদায়াত শাহরিয়া। তার সুন্দর ও মার্জিত চেহারা, গেটআপ, গম্ভীর কণ্ঠস্বর, অ্যাটিটিউডের জন্য অল্প কিছুদিনের মধ্যেই তরুণীদের হার্টথ্রব হয়ে উঠে সে। কিন্তু এসব নিয়ে বিন্দুমাত্র মাথা ব্যথা নেই শিয়াদাত শাহরিয়ার। ক্লাস চলাকালীন হোক বা অন্য কোনো সময়ে শিয়াদাত কখনো মেয়েদের দিকে চোখ তুলে তাকায়ওনি। এমনকি বিয়ের জন্য মেয়ে দেখতে যাওয়াতে তার ছিল নিরেট অনীহা, কিন্তু মায়ের কাছে হার মানে সব দৃঢ়তা। মোহনা শেখের আবেগী ব্ল্যাকমেল শেষমেশ তাকে আসতে হয় চৌধুরী বাড়িতে। চৌধুরী বাড়ির একমাত্র কন্যা নোরা চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। সৌন্দর্যের সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে ওঠা অহংকার, জেদ এবং একরোখা স্বভাবের মেয়ে সে। বাইরে ঝলমল রূপ, তেমনই ধারালো কুৎসিত অহম এই তার পরিচয়। অন্যদের মতো সিদ্ধার্থ শাহরিয়া তারকরাস। নোরা যখন জানতে পারে সিদ্ধার্থ তাকে দেখতে আসছে, তখন আনন্দের শরীর কেঁপে ওঠে তার। সে 1 মিনিট বিলম্ব না করে পার্লারে চলে যায়। প্রায় 3 ঘন্টা ধরে আয়নার সামনে নিজেকে ভেঙে গড়ে নতুন করে রূপে সাজিয়ে তোলে। আয়নায় নিজের রূপ দেখে নিজেই মোহিত হচ্ছে বারংবার। কিন্তু যার জন্য এত আয়োজন, সেই মানুষটা একটা বারও নোরার দিকে চোখ তুলে তাকায়নি। তার দৃষ্টি নিবদ্ধ হচ্ছে সাদামাটা সুতির 3 পিস পরিহিত সুপ্রভাতীকে। মুখে প্রসাদিনীর লেশ মাত্র নেই, তবুও কত স্নিগ্ধ, কত মোহনীয় লাগছে। মনে হচ্ছে যেন সদ্য ফোটা গোলাপ। শিয়াদাত খুব বেশি সময় তাকিয়ে থাকতে পারে না, কেমন যেন নেশা ধরে যায়। হৃদয়টা অচেনা কোনো তালে নেচে ওঠে। সুপ্রভার হাতে চায়ের ট্রে। একে একে সবাইকে চা দিয়ে শিয়াদাতের সামনে চায়ের কাপ এগিয়ে দেয় সে। কিন্তু শিয়াদাত সেদিকে কোনো খেয়াল নেই। তার দৃশ্যে আটকে যায় সুপ্রভার হরিণীর ন্যায় কাজল কালো চোখ দুটো গভীর খাদে। ভীত হরিণীর চোখ যেমন সুন্দর হয়, তেমনি তার সামনে দাঁড়িয়ে থাকা ভীত তরুণীর চোখ দুটো ভয়ঙ্কর সুন্দর লাগছে। যে মানুষটা সারা জীবন নৈতিকতার কাঠিন্য নিজেকে বেঁধে রেখেছে, সে প্রফেসর কোনো দিন কোনো নারীর দিকে দৃষ্টি উদ্ধত দেখায়নি। আর সেই প্রফেসর নির্লজ্জের মতো একটা বিধবা মেয়ের দিকে তাকিয়েছে। একজন প্রফেসরের এমন নির্লজ্জতা বেমানান, তবুও শিহাদাত দাঁতের মন মানতে চায় না। তার ভেতরের মানুষটা বেহায়ের মতো সব নিয়ম ভেঙে চুপচাপ তাকিয়েছে। সুপ্রভা দারুণ অস্তিত্বের মধ্যে পড়ে যায়। এদিক ওদিক তাকিয়ে মৌনতা ভেঙে সুরেলা কণ্ঠে বলে, আপনার চা। শব্দটা শিয়াদাতের বুকের গভীরে আশ্রে পড়ে। হঠাৎ সে সম্বিত ফিরে পায়। চোখ সরিয়ে নেয় অপরাধীর মতো। চায়ের কাপটা নিতে গিয়ে তার আঙুল ছুঁয়ে যায় সুপ্রভার আঙুলগুলো। এক মুহূর্তে সেই স্পর্শে শিয়াদাতের শরীরটা কেঁপে ওঠে। এত বছরের সংযম, নৈতিকতার পাঠ সব যেন এক মুহূর্তে অর্থহীন হয়ে যায়। সে পুনরায় সুপ্রভার দিকে তাকিয়ে বলে, থ্যাংক ইউ। প্রতিউত্তর সুপ্রভা কিছু বলে না, নিঃশব্দে কিচেনে চলে যায়। এতক্ষণ সবাই নোটিশ করছিল ও নোরা শিয়াদাতের হাবভাব মোটেও সুবিধা লাগছে না। সুপ্রভার দিকে অমন করে তাকানোর পেছনে নিশ্চয় কোনো অভিসন্ধি আছে তার। বিরক্তিতে চোখ সরু হয়ে আসে নোরায়। ইচ্ছে করে সুপ্রভার চুলের মুঠি ধরে বাড়ি থেকে বের করে দিতে, কিন্তু সে খুব ভালো করেই জানে এটা কখনোই সম্ভব না। তার বাবা মা সুপ্রভাকে বাড়াবাড়ি রকমের ভালোবাসে। সুপ্রভা বাড়ি থেকে বের করে কথা বললে তারা নোরাকেই বাড়ি থেকে বের করে দেবে। নোরা বার কয়েক শ্বাস নেয়, লজ্জা শরমের মাথা খেয়ে শিয়াদাতের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দেয়, আমাকে কেমন লাগছে স্যার? নোরার কথায় শিয়াদাতের কর্ণগোচর হয় না। সে ঈশিতা চৌধুরীর দিকে তাকিয়ে রিনরিনে গলায় বলে, আন্টি, এইমাত্র যে মেয়েটা সবার হাতে চায়ের কাপ তুলে দিয়ে গেল সে কে? ও সুপ্রভা, আমার বড় ছেলে নোমানের স্ত্রী, চৌধুরী বাড়ির বড় বউ। ঈশিতা চৌধুরীর কথা শুনে শিয়াদাতের মুখের রং ফিকে হয়ে আসে। পৃথিবীতে এত মেয়ে থাকতে অন্য কারো স্ত্রীর দিকে কেন চোখ গেল? প্রশ্নটা শিয়াদাতে নিজের ছুড়ে দেয়। বুকের ভেতর কোথাও যেন তীক্ষ্ণ একটা খোঁচা লাগে। লজ্জা, ঘৃণা, অনুতাপে সেই নিঃশ্বাসটা চেপে ধরেছে। নিজের দৃষ্টিকে নিজের কাছে অপরাধী মনে হচ্ছে। শিয়াদাত তৎক্ষণাৎ চৌধুরী বাড়ি থেকে বেরিয়ে আসার মনস্থির করে। ঠিক সেই সময় মোহনা শেখ বলে ওঠেন,
নোমান তো আরও 5 মাস আগে মারা গেছে, তাহলে শুধু শুধু মেয়েটাকে এই বাড়িতে রেখেছেন কেন আপা? ছেলেটা যখন থাকলোই না তখন ছেলের বউ দিয়ে কী করবেন? মোহনা শেখের প্রশ্ন মুখটা পাংশুটে ধারণ করে ঈশিতা চৌধুরী, কিন্তু তার দাপট ভাঙে না, বরং তিনি আয়েশি ভঙ্গিতে চায়ের কাপে চুমুক দেন। তৃপ্তির ঢেকুর তুলে বলেন, আমি কথা দিয়ে কথা রাখতে জানি মোহনা। সুপ্রভা সুভাকে যখন চৌধুরী বাড়ি বউ করে আনি তখন সুভা মৃত্যু পথযাত্রী বাবাকে প্রতিশ্রুতি দিয়েছিলাম, সুভাকে সারা জীবন মাতৃস্নেহ দিয়ে আগলে রাখবো। আমি আমার হাজবেন্ড দুজনে কেউই সুভাকে ছেলের বউয়ের নজরে দেখিনি। ও আমার আরেক মেয়ে। নোরাকে যতটা ভালোবাসি ঠিক ততটাই ভালোবাসি সুভাকে। আমার ছেলের হায়াত শেষ হয়ে গেছিল বিধায় আল্লাহ তাকে সাড়া দিয়ে চলে গেছেন, তবে নোমান সুভাকে আমাদের জন্য রেখে গেছিলেন। আমরা সুভাকে বুক দিয়ে আগলে রেখেছি। সুভাকে নিয়ে আমাদের যখন কোনো সমস্যা নেই তখন আশেপাশের মানুষের সমস্যা থাকার কথা নয় মোহনা। ঈশিতা চৌধুরীর কথায় শেষ হতে ঘরটা এক মুহূর্তে থমথমে নীরবতা নেমে আসে। মোহনা শেখের মুখের হাসিটা জমে যায়, চোখের দৃষ্টি সে কৌতূহলী ছিল, সে ধীরে ধীরে রূপ নেয় অপমানের তীক্ষ্ণ ছায়। তিনি সোফার পিঠে হেলান দিয়ে বসেন। চায়ের কাপটা টেবিলে রাখার সময় শব্দটা অযথায় একটু বেশিই জোরে হয়, গলার স্বরটা পূর্বের তুলনায় নরম হয়ে যায়। আমরা বরং কাজের কথায় আসি আপা। নোরামাকে আমার খুব পছন্দ হয়েছে, কি মিষ্টি দেখতে। ভাইজান তো এখনও আসলেন না। ভাইজান এলে এক্ষুনি বিয়ের দিনক্ষণ ঠিক করে রাখতাম। গুরুজনেরা বলেন শুভ কাজে দেরি করতে হয় না। মোহনা শেষের মুখের কথা মুখেই থাকতে আগমন ঘটে। নোরার বাবা রৌনক চৌধুরী, তার একটা ইম্পর্ট্যান্ট মিটিং ছিল। মিটিং শেষ করে 1 মিনিট বিলম্ব করেননি, গাড়ি নিয়ে বাড়ির পথে রওনা হয়েছেন। তাকে দেখেই মোহনা সেই মিষ্টি হাসেন, খুশি খুশি করে বলেন, আপনাকে নিয়ে কথা হচ্ছিল। রৌনক চৌধুরী রসিকতাকে বলেন, ঈশিতা আমাকে আবার দ্বিতীয় বিয়ে দেওয়ার পরিকল্পনা করছো না তো? আমি ভাই এক নারীতে আসক্ত পুরুষ, দ্বিতীয় বিয়ে করার শখ আমার নেই। মোহনা সে হো করে হেসে ওঠেন, পরক্ষণে শিয়াদাতের গম্ভীর মুখের দিকে রেখে হাসি গিলে ফেলে সিরিয়াস ভঙ্গিতে বলেন, এতদিন মেয়েকে নিজের কাছে রেখেছেন, আদর ভালোবাসা দিয়ে বড় করেছেন, এবার আমাদেরকে একটু সুযোগ দিন মেয়েকে আদর ভালোবাসা দেওয়ার। রৌনক চৌধুরী রিস্ট্রিক্টে বললেন, আপনারা যে আমার মেয়েকে শিয়াদাতের বউ করতে চেয়েছেন এটা চরম সৌভাগ্য আমার। পার্সোনালি শিয়াদাত আমার খুব পছন্দের। শিয়াদাতের হাতে নোরাকে তুলে দিতে আমার কোনো আপত্তি নেই। মোহনা শেখ বেজায় খুশি হলেন, আনন্দে চোখ দুটো ঝলমল করে উঠল তার। তিনি উৎফুল্ল হয়ে গলায় বললেন, আপনাদের আপত্তি না থাকলেও তাহলে আগামী সপ্তাহে আমরা নোরা আর শিয়াদাতের 4 হাত এক করে দিতে চাই। একটু বেশি তাড়াহুড়ি হয়ে যাচ্ছে না? আমার একমাত্র মেয়ের বিয়ে বলে কথা পুরো শহর মানুষ জানবে না। রৌনক চৌধুরীর মেয়ের বিয়ে হচ্ছে, আমার মনে হয় আগামী 1 সপ্তাহ নয়, আগামী মাসে হলে বেটার হবে। ততদিনে নোরা শেয়াদাত একে অপরকে চিনতে জানতে পারবে, তাহলে বিয়েটাও সম্পূর্ণ। কথাটা শেষ করতে পারে না রৌনক চৌধুরী, তার আগে শিয়াদাত গম্ভীর কণ্ঠস্বর শোনা যায়, আমি নোরাকে নয় সুপ্রভাকে বিয়ে করতে চাই। শুভ্রপ্রভাত হাতে মিষ্টির প্লেট ছিল। শিয়াদাতের কথাটা কর্ণগোচর হতে আচানক তার হাত থেকে প্লেটটা নিচে পড়ে যায়। সেই হাতে কেঁপে ওঠে তার জীর্ণ শীর্ণ বুক। হাসি খুশি আনন্দে মেতে থাকা ড্রয়িং রুমে সহসা নীরবতা নেমে আসে। মোহনা শেখের মুখে চমক, নোরা স্তব্ধ। ঈশিতা চৌধুরী, রৌনক চৌধুরী দুজনের চোখে কৌতূহল মিশ্রিত বিস্ময়। মোহনা শেখ হতভম্ব ভাব সামলিয়ে শিয়াদার দিকে কঠিন দৃষ্টি নিক্ষেপ করেন। ক্ষুদ্র স্বরে বলেন, একটা বিধবা মেয়েকে বিয়ে করবে? আর ইউ ক্রেজি? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া হোয়াট ডিড ইউ সে? শিয়াদাত এক মুহূর্ত চুপ করে থাকে। ড্রয়িং রুমের বাতাস যেন আরও ভারী হয়ে ওঠে। মোহনা শেখের কঠিন দৃষ্টিতে ভেতরে সে চোখ সরায় না, তার চোখে চোখ রেখে আগুন ঝরা গলায় বলে, ইয়া আই নো হোয়াট আই সেড। মোহনা শেখের চোখ রক্তাক্ত ধারণ করে, তিনি তিক্ত বলে বলেন, তোমার মাথা ঠিক নেই, তুমি পাগল হয়ে গেছো। শিহাদাত অস্পষ্টভাবে হাসে, গম্ভীর গলে বলে, তুমি ঠিকই বলছো আম্মু, আমার মাথা ঠিক নেই। ভীত চোখে গভীর খাদে পড়ে আমার ব্রেন
শর্ট সার্কিট হয়ে নেগেটিভ পজিটিভ সব এক হয়ে গেছে। তবে আমি পাগল নেই। পাগল হলে এই মুহূর্তে আমি পাবনায় থাকতাম। তোমাদের সামনে দাঁড়িয়ে থাকা সাধ্য আমার ছিল না। মোহনা শেখের হতভম্ব ভাব আরও প্রবল হয়। তিনি নিজে চোখ কানকে বিশ্বাস করতে পারছে না। এ কোন শিয়াদাতকে দেখছে? যে শিয়াদাত সর্বদা মেপে মেপে কথা বলে সেই শিয়াদাত আর অনর্গল কথা বলে যাচ্ছে। বিরক্তিতে ঠোঁট বেঁকে আসে তার। তিনি বার কয়েক শ্বাস টেনে নিজের রাগ সংবরণ করার চেষ্টা চালান, কিন্তু তার রাগ ক্রমশ বাড়ছে, বই কমছে না। ইচ্ছে করছে মেয়েটার গালে ঠাটিয়ে চর দিতে। শুরুতে মেয়েটার জন্য ঈশিতা চৌধুরীর কাছে নাক কাটা গেছে তার, এখন আবার নিজের ছেলে তাকে কথা শোনাচ্ছে। মোহনা শেখের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। তিনি রক্তচক্ষু নিয়ে এগিয়ে আসেন সুপ্রভার দিকে। চোখ মুখ শক্ত করে কঠিন গলায় কিছু বলতে হতে পেছন থেকে ঈশিতা চৌধুরীর ঝাঁঝালো গলা শোনা যায়। মোহনা, তুমি হয়তো ভুলে যাচ্ছ তুমি এই মুহূর্তে চৌধুরী বাড়ির ড্রয়িং রুমে দাঁড়িয়েছ, আর শুভা চৌধুরী বাড়ির বউ। শুভাকে কিছু বলার রাইট তোমাকে দেওয়া হয়নি, সো বি কেয়ারফুল। মোহনা সে কিছুক্ষণ স্তব্ধ হয়ে তাকিয়ে রইলেন। চোখে মুখে ক্রোধ নিয়ে তেড়ে আসেন শিয়াদাতের দিতে। শিয়াদাত সোফায় বসে অবলীলায় পা নাচাচ্ছে, এমন ভাব করছে যেন কিছুই হয়নি। শিয়াদাতের এমন নির্লিপ্ত দেখে দীর্ঘশ্বাস ফেললেন মোহনা শেখ। বিরক্ত গলা বলেন, অনেক নাটক হয়েছে শিয়াদাত, এবার প্লিজ বাড়ি চলো। শিয়াদাত ভুরু কুচকে জিজ্ঞাসা করলো, বাড়ি যাব কেন? বিয়ের পাকা কথা বলবে না? মোহনা শেখের গলার স্বর খাদে নেমে আসে। তোমার হুট করে কি হলো বেটা? তোমাকে আজ বড্ড অচেনা লাগছে। তুমি তো এমন ছিলে না। আমি বরাবর তোমার কাঠখোট্টা রূপ দেখে অভ্যস্ত, কিন্তু আজ এ কোন রূপ দেখছি তোমার? এমন বাচ্চামো করছো কেন বেটা? তার শরীর দুলিয়ে হাসতে হাসতে বলল, লাইক সিরিয়াসলি একজন প্রফেসরকে বাচ্চা মনে হচ্ছে তোমার? তোমার কি মনে হয় আমি 22 বছরের প্রফেসর হয়েছি? আমি 30+ আমু। এখন আমার বাচ্চামো করার বয়স আমার না। মোহনা শেখ প্রসঙ্গ পাল্টে বলেন, আমার বড্ড মাথা ব্যথা করছে, বিশ্রামের প্রয়োজন, প্লিজ বাড়ি চলো। সে এক কঠিন গলায় বলল, এখানে আসার বিন্দুমাত্র ইচ্ছে ছিল না আমার। তুমি আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে নিয়ে এসেছো। মেয়ে দেখতে এসেছি, মেয়ে পছন্দ হয়েছে, তাহলে আর কিসের অপেক্ষা? বিয়ের দিনক্ষণ পাকা করছো না কেন? মোহনা শেখ শেহাদাতের হাত ধরে টানতে টানতে বলে, বিয়ে করতে হবে না, চলো। শেহাদাত মুখ অন্ধকার করলে বলে, বিয়ে করতে হবে না বললেই হবে? ভাগ্য ফেরাবার জন্য হলেও পুরুষ মানুষের বিয়ে করতে হয়। কথায় আছে না, স্ত্রী ভাগ্যে ধন। মোহনা শেখ কটমট দৃষ্টিতে শিয়াদতের দিকে তাকালেন। শিয়াদত কুটির এসে বলেন, এটা আমার কথা নয় আম্মু, হুমায়ুন আহমেদের কথা। ভাগ্য ফেরাতে বিধবা মেয়েকে বিয়ে করতে হবে, এটা নিশ্চয় হুমায়ুন আহমেদ বলেনি। আমি কোনো বিধবা মেয়েকে বিয়ে করতে চাই না আম্মু, আমি সুপ্রভাকে বিয়ে করতে চাই, একজন মানুষকে বিয়ে করতে চাই। তুমি জানো না কবি বড়ই চণ্ডীদাস বলেছেন, সবার উপর মানুষত্ব, তাহার উপর নেই। সো প্লিজ বারবার বিধবা বিধবা শব্দটা উচ্চারণ করো না, আমার কানে লাগছে। সুপ্রভা স্তম্ভিত হয়ে দাঁড়িয়েছে, চোখ বেয়ে আপনা আপনি গড়িয়ে পড়ছে নোনা জল। তাকে ঘিরে এত কথা, এত চিৎকার চেঁচামেচি সহ্য করতে পারছে না সে। অবশ্য তার জন্য এই দৃশ্য নতুন না, এর আগেও এই পরিস্থিতির সম্মুখীন হয়েছে। নোমান মারা যাওয়ার পর সুপ্রভা ঘরকোনা হয়ে যায়। খাওয়া নাওয়া বাদ দিয়ে সারাক্ষণ ঘর অন্ধকার করে বসে থাকে। ঈশিতা চৌধুরী চিন্তিত হয়ে বলেন, তার নারী ছেড়ে ধন তাকে ছেড়ে চলে গেছে, যদিও মেয়েটা ধুকে ধুকে মারা গেছে। তখন তিনি কি নিয়ে বাঁচবেন? সুপ্রভাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার অনেক চেষ্টা করেন, কিন্তু তিনি ব্যর্থ হন। প্রকৃতির নিয়মে দিন যায় রাত আসে, দেখতে দেখতে নোমানের মৃত্যুর 2 মাস পার হয়। সহসা একদিন ঈশিতা চৌধুরীর বাবার বাড়ি থেকে জরুরি তলব আসে, তার ভাইয়ের মেয়ে পুনমের বিয়ে ঠিক হয়েছে। 2 দিন বাদে এনগেজমেন্ট। রৌনক চৌধুরী তখন দেশের বাইরে থাকায় ঈশিতা চৌধুরী, নোরা আর সুপ্রভাকে নিয়ে বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। সুপ্রভাকে দেখে সবাই খুব খুশি হয়, তাকে আপন করে নেয়। সুপ্রভা নিজেও ভেতরের দুঃখ কষ্ট বাড়ির চাপা দিয়ে থাকে। সবার চোখে মুখে হাসি থাকার চেষ্টা করে। সবই ঠিক ছিল, কিন্তু বিপত্তি ঘটে পুনমের এনগেজমেন্ট দিন। পুনমের হাতে রিং পরানোর আগে মুহূর্তে বেঁকে বসে পাত্র, সে পুনমকে নয়, সুপ্রভাকে বিয়ে করতে চায়। এই নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। লজ্জায় পরাস্ত সৈনিকের মতো মাথা নিচু হয়ে যায় সুপ্রভার। এক পর্যায়ে পুনমের বিয়েটা ভেঙে যায়। তুই আসলে একটা অলক্ষী। তুমি শুধু ভাঙতে জানো, গড়তে নয়।
এক সময় আমার ভাইয়ের সব স্বপ্ন তুমি ভেঙে চুরমার করে দিছিলে, আর আজ আমার স্বপ্ন ভেঙে দিলে তুমি। তোমার কখনোই ভালো হবে না, কখনোই না। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি। নোরা তিক্ত ভাবনায় কণ্ঠে সুতাকে কাটা গেল সুপ্রভার। সে সপ্তপন্দের চোখের পানি মুছে নেয়। শুকনা হাসি এসে বলে, তুমি আমাকে অপয় অলক্ষ্যে বলতে পারো, সে রাইট আছে তোমার। কিন্তু আমি না তোমার ভাইয়ের স্বপ্ন ভেঙেছি, আর না তোমার স্বপ্ন ভাঙতে চেয়েছি। সুতরাং আমাকে অযথা ব্লেম করা বন্ধ করো। নোরার চোখে ক্রোধের আগুন জ্বলে ওঠে। সে দাঁতে দাঁত চেপে চিৎকার করে বলে, আমার তিলে তিলে গড়ে তোলা স্বপ্নকে তুমি এক নিমেষে শেষ করে দিয়েছ, আবার বড় মুখ করে কথা বলছো। তুমি কিছু করনি? হ্যাঁ, আমি কিছু করিনি। ইউ ব্লাডি, আমার মুখে মুখে তর্ক করছো তুমি? তোমাকে তো বলেই নোরা সুপ্রভাকে থাপ্পড় দিতে চায়, কিন্তু দিতে পারে না। তার আগে একটা শক্ত পুরুষালী হাত এসে নোরার হাত আটকে দেয়। হাউ ডেয়ার ইউ! তোমার সাহস কী করে হয় সুপ্রভার গায়ে হাত তোলার? সুপ্রভা বাড়ির বউ অন্যায় করলে তাকে শাসন করার রাইট আছে আমার। কিন্তু আমি তোমাকে আমার হাত ধরার রাইট দেইনি। হু আর ইউ টু হোল্ড মাই হ্যান্ড? নোরা ঝাঁঝালো কণ্ঠ কানে যেতে চমকে উঠল সৌরভ। ভয়ের একটা শীতল স্রোত মেরুদণ্ড বেয়ে নেমে গেল তার। যে হাতটা সে অজান্তে শক্ত করে ধরেছিল তা হঠাৎ ঢিলে হয়ে সে তৎক্ষণাৎ চোখ নামিয়ে নেয়, অপরাধীর মতো নোরার হাত ছেড়ে দেয়। নোরা চোখ মুখ কুঁচকে বিরক্তি গেলে বলে, ছি! হাতটাই নোংরা করে দিয়েছে আমার। যেমন ব্রেনলেস বোন, ঠিক তেমনই তার ব্রেনলেস ভাই। সৌরভের বুকটা কেঁপে উঠল। নোংরা শব্দটা তার বুকে চাবুকের ন্যায় আঘাত করলো, কিন্তু সৌরভ সেটা সবার সামনে প্রকাশ করলো না। বরং তেজ কণ্ঠ নিয়ে বলল, আমারই সামনে আমার বোনের গায়ে হাত তুলছো, তাকে অপমান করছো, আর না জানি আমার অবর্তমানে বোনের উপর কতটা অত্যাচার নির্যাতন করা হয়। সুপ্রভা মুখ বুঝে আপনাদের সহ্য করলো, আমি সহ্য করব না। আমি এক্ষুনি এই মুহূর্তে আমার বোনকে এই বাড়ি থেকে নিয়ে যাব। নোরা ঠাউট বাঁকিয়ে হাসে। বাড়িতে গিয়ে বোনকে খাওয়াবে কি? নিজেও তো মাঠে কামলা খেটে খাও, বোনকে গিয়ে মাঠে কামলা খাটতে? সম্পূর্ণ কথাটা শেষ করতে পারে না নোরা। তার আগে সপাটে চর পড়ে তার গালে। নোরার গালে হাত দিয়ে অশ্রুসিক্ত নয়নে ঈশিতা চৌধুরীর দিকে তাকায়। ভেজা গলা বলে, সবার সামনে তুমি আমার গালে থাপ্পড় মারলে মম? তুমি এটা করতে পারলে? তোমার একটু হাত কাঁপলো না? নিজের মেয়ের অপমানের কথা ভাবলে না তুমি? ঈশিতা চৌধুরী কর্কশ কণ্ঠে বলে, থাপ্পড় দিয়েছি, বেশ করেছি, এটাই ডিজার্ভ করো তুমি। ভুলটা আমারই। আমি ছোট থেকে তোমাকে শাসন করিনি, আদর দিয়ে দিয়ে তোমাকে এমনটা তৈরি করছি। তুমি মানুষকে মানুষ বলে মনে করো না। সৌরভ শুভার ভাই, এবাড়ির গেস্টের সাথে কেমন বিহেভ করতে হয় করেছো তুমি। নোরা দাঁতে দাঁত চেপে বলে, গেস্ট মাই ফুড। রাগ ক্ষোভ অপমানে হাত মুষ্টিবদ্ধ হয়ে আসে সৌরভের। নোরা সৌরভের দিকে তাকে তড়িৎ দৃষ্টি নামিয়ে বিড়বিড় করে বলে, কালা টাকি একটা, দেখলেই গায়ে জ্বালা ধরে আমার। নোরা তিক্ত কথাগুলো ঠিকই কর্ণগোছাড়া সৌরভ। সুপ্রভার কথা চিন্তা করে সে সব অপমান গিলে নেয়। ঈশিতা চৌধুরীর সামনে দাঁড়িয়ে হাত জোর করে বলে, নোমান ভাইয়ের মৃত্যুর পরে আমি সুপ্রভাকে নিয়ে যেতে চেয়েছিলাম। আপনারা বোনকে যেতে দেননি, প্রতিশ্রুতি দিয়েছিলেন বোনকে আগলে রাখবেন। আজ আমার বোনের জন্মদিন, বোনকে না জানিয়ে এসেছিলাম তাকে সারপ্রাইজ দিব বলে, কিন্তু এখানে এসে আমি নিজেই সারপ্রাইজ। আমাকে ক্ষমা করবেন মাওয়াইমা। সুপ্রভা আমার অনেক আদরের। আমি ভাই হয়ে নিজের বোনকে শ্বশুরবাড়িতে নির্যাতন হতে দেখতে পাবো না। আমি বোনকে নিজের সাথে নিয়ে যেতে চাই, আপনি প্লিজ অনুমতি দিন। ঈশিতা চৌধুরী কাতর গলায় বললেন, তুমি ভুল ভাবছো সৌরভ। শুভা আমার কাছে অনেক যত্নে, অনেক ভালোবাসায় রয়েছে। আমি তোমার আঙ্কেল দুজনে শুভাকে অনেক ভালোবাসি। শুভা মোটেও এবারই নির্যাতিত হচ্ছে না। নোরা ম্যাডামের সুপ্রভার গায়ে হাত তুলছে, বোনকে জানায় তা বলছে, এরপরও বলবেন সুপ্রভা নির্যাতিত হচ্ছে না? মেয়েটাকে আমি মানুষ করতে পারিনি বাবা, এটা আমার ব্যর্থতা। তবে নোরা শুভার গায়ে হাত তুলতে পারত না। তুমি না এলে আমি না হয় তোমার আঙ্কেল ঠিকই ওকে আটকে দিত। এরপর যদি তোমার মনে হয় শুভা এখানে সুরক্ষিত নয়, তুমি ওকে নিয়ে যেতে পারো বাবা। অনেক দিন পর ভাইকে দেখে সুপ্রভার খুব কান্না পাচ্ছিল,
কিন্তু নিজের দুর্বলতা কারোর সামনে প্রকাশ করতে নেই, তাই সে আড়ালে দাঁড়িয়েছিল। কিন্তু ঈশিতা চৌধুরীর কথা শুনে সে আর স্থির থাকতে পারল না। ছুটে এসে ভাইকে জড়িয়ে ধরে ভাঙা গলায় বলে, আমার ঘৃণা থেকে ভালোবাসার মানুষ অনেক বেশি। বাবা মা আমাকে সত্যি অনেক ভালোবাসেন। আমি এখানে ভালো আছি, সুখে আছি। নোরা আর কতদিন বা এ বাড়িতে থাকবে? আজ বিয়ে দিলে কাল থেকে এ বাড়ির মেহমান হয়ে যাবে। তুমি আমাকে নিয়ে টেনশন করো না, নিজের কালো চুল সাদা করে ফেলো না। তোমার এখনো বিয়ে করা বাকি। তুমি নিশ্চিন্তে বাড়ি ফিরে যাও, আমি এখানেই থাকবো। সৌরভ কিছু বলার আগে নোরা পিছন থেকে ক্রুদ্ধস্বরে বলে ওঠে, আই নিয়ে যাও তো তোমার বোনকে, হাত জুড়াক সবার। মোহন আশাক স্তম্ভিত হয়ে দাঁড়িয়েছেন। নোরাকে পুত্রবধূ করার যে স্বপ্ন তিনি বুকের গভীরে লালন করছেন, মুহূর্তে তা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। বাড়ির বউয়ের এত তেজ উদ্ধত্ত বিয়ে মানান। তিনি বরাবর চেয়েছেন সুপ্রভার মতো এমন শান্তশিষ্ট মেয়েকে তার ছেলের বউ হিসেবে দেখছে। সুপ্রভা তার মনে ধরছে, কি মিষ্টি চেহারা, শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে করছে। সুপ্রভার মধ্যে শিয়াদাত শাহরিয়ার বউ হওয়ার সমস্ত গুণ বিদ্যমান, তবু একটা বিধবা মেয়েকে তিনি ছেলের বউ করবেন না, কিছুতেই না। তিনি শিয়াদাতকে তাড়া দিয়ে বললেন, এদের ফ্যামিলি ড্রামা দেখার কোনো সময় বা ইচ্ছে কোনোটাই নেই আমার। তুমি প্লিজ বাড়ি চলো বেটা। আমার ভুল হয়েছে, মস্ত বড় ভুল হয়েছে তোমাকে ব্ল্যাকমেল করে এখানে নিয়ে আসা। আমি আমার কথা সব উইথড্র করে নিচ্ছি, তুমি প্লিজ চলো এখান থেকে। সে তার দাঁত বেঁকে হেসে বলল, তুমি যত সহজেই তোমার বলা কথাগুলো উইথড্র করে নিতে পারছো, তত সহজে আমি আমার দেওয়া মন উইথড্র করতে পারবো না আম্মু। সো সরি। মোহন শেখ একটু নরম হয়ে বলেন, একটু বোঝার চেষ্টা করো বেটা। ঈশিতা চৌধুরী যেখানে সুপ্রভার ভাইয়ের হাতে সুপ্রভাকে তুলে দিতে নারাজ, সেখানে তোমার হাতে সুপ্রভাকে তুলে দিবে? আর সবচেয়ে বড় কথা হলো, সুপ্রভা তোমাকে বিয়ে করতে রাজি হবে? রাজি না হওয়ার কোনো কারণ নেই আম্মু। আমি একজন প্রফেসর, দেখতে হ্যান্ডসাম, ড্যাশিং, কেয়ারিং। আর কী চাই বলো? এরপর যদি সুপ্রভা রাজি না হয়? শেহাদাতের মুখের কথা কেড়ে নিয়ে মোহনা শেখ হড়বড় করে বলল, যদি রাজি না হয় তবে? শেহাদাত কিছু না বলে সোফায় বসে থাকা সৌরভের প্রাণে চায়। সৌরভ অপ্রস্তুত ভঙ্গিতে বসে আছে। নোরা, ঈশিতা চৌধুরী, রৌনক চৌধুরী কাউকে দেখা যাচ্ছে না। শেহাদাত নিঃশব্দে সৌরভের পাশে গিয়ে বসে কুটিল এসে বলল, হাই সম্বন্ধী। সৌরভ কপালে চোখ তুলে অবাক গলে তাকায়। সম্বন্ধী? ভাইয়ের বউয়ের বড় ভাইকে তো সম্বন্ধী বলা হয়, তাই না? সৌরভ পুনরায় অবাক হয়। বউকে? শেহাদাত অকপটে বলে, তোমার বোন আমার বউ। সুপ্রভা চা করার জন্য সবে কিচেনের দিকে পা বাড়িয়েছে, তখনই শেহাদাতের বলা বউ শব্দটা তার কানে যায়। সে ত্বরিত শেহাদাতের দিকে তেড়ে আসে, কঠিন বলে বলে, সে তখন থেকে আপনি যা নয় তাই বলে যাচ্ছেন। আমাকে আপনার পছন্দ, আমাকে বিয়ে করবেন, হ্যান ত্যান। আপনি কি একবারে জানতে চেয়েছেন আমি কি চাই? শেহাদাত শাহরিয়া কারো চাওয়া না চাওয়ার ধার ধারে না। যে যেটা চায় সেটা নিজেই করে নিতে জানে বলে শেহাদাত বাম চোখ টিপ দেয়, ঠোঁট কামড়ে বলে, তুমি চাও বা না চাও, আমি তো তোমাকেই বিয়ে করবো, লাল চমচম। তুমি বউ হবে শেহাদাত শাহরিয়ার লাল চমচমে বউ। সুপ্রভার ভুরু কুঞ্চিত হয়। শেহাদাত শাহরিয়ার সম্পর্কে অন্যরকম একটা ধারণা ছিল তার মনে। নোরা শিয়াদাতের প্রশংসায় পঞ্চমুখ থাকে সর্বদা। নোরা থেকে জেনেছে শিয়াদাত নাকি খুবই ব্যক্তিত্ব সম্পন্ন, মেয়েদের হার্টথ্রব সে। কিন্তু সে কখনো কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকায়নি। ইভেন কোনো মেয়ে যদি তাকে প্রপোজ করে, তাকে এমন ধমক দেয় যে পরবর্তী শিয়াদাতের উপস্থিতি তার জন্য সুখকর না, বরং যন্ত্রণাদায়ক হয়। শিয়াদাত যখন প্রথম চৌধুরী বাড়িতে পা রাখে, তখন সুপ্রভাতের দৃষ্টি নিবদ্ধ হয় শিয়াদাতের দিকে। তার গম্ভীর মুখে অ্যাটিটিউড দেখে সুব্রতার মনে আতঙ্ক বিরাজ করে। তখন শিয়াদাত শাহরিয়া আর এখানে তার সামনে দাঁড়িয়ে থাকা শিয়াদাত শাহরিয়ার মধ্যে আকাশ পাতাল ফারাক রয়েছে। শিয়াদাত কথা বলার ধরন, মুখের এক্সপ্রেশন দেখে সুব্রতার মনে হচ্ছে তার সামনে কোনো প্রফেসর নয়, পাড়ার পাতি মস্তান দাঁড়িয়েছে, যে মেয়ে দেখলেই তাদের সামনে লাল গোলাপ দিয়ে এগিয়ে বলে, আমার বউ হবে টুকটুকি। যদি মেয়েটার উত্তর না হয়, তখন তাকে তুলে নিয়ে বিয়ে করার হুমকি দিবে। বিয়ের আগে বাসরের স্বপ্ন দেখছো নাকি? শেহাদাতের প্রশ্নে ভাবনার সুতো কেটে গেল সুপ্রভার। সে শেহাদাতের দিকে
কাঠিন দৃষ্টি নিক্ষেপ করে ক্রুদ্ধ স্বরে বলে, আপনি তো গিরগিটির মতো অতি দ্রুত রং বদলান। শিয়াদাতের নিজের দিকে তাকিয়ে বলে, রং কই বদলে গেছে? আগে যেমন গৌরব বর্ণ ছিল এখন গৌরব বর্ণ রয়েছে, কালো হয়ে যায়নি। বিরক্তিতে কপাল কুঁচকে আসছে শুভ্রপা। শুভ্রপা গলা উঁচিয়ে বলে, আপনি সবার সামনে ভদ্র মানুষের মুখোশ পরে থাকলেও আসলে চরম অভদ্র আপনি। আমার বুঝে আসছে না আপনার মতো একটা অসভ্য বেহায়া নির্লজ্জ লোক প্রফেসর হয় কীভাবে। শেহাদাত শুভ্রবার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসে বলল, আমি পার্ট টাইম প্রফেসর, ফুল টাইম ভণ্ড। তবে যেটা শুধুমাত্র তোমার ক্ষেত্রে প্রযোজ্য, একবার বিয়েটা হোক, তারপর দিন রাত এই ভণ্ডের ভণ্ডামি সহ্য করতে হবে তোমাকে। দম ফেলার ফুসরত মিলবে না। শেহাদাতের ফিসফিসানিতে শুভ্রভার কানের লতি আগুন ধরিয়ে গেল। সে এক ঝটকা পা পিছিয়ে গেল, বার কয়েক শ্বাস টেনে কর্কশ গেল বলে, আমি মরে গেলেও আপনাকে বিয়ে করব না। সে তার জোর করে বলল, করবে করবে, তুমি নিজেই আমাকে বিয়ে করার জন্য মরিয়া হয়ে উঠবে লাল চমচম। তোমাকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না, কিন্তু যেতে হবে। আজ আসি, টেক কেয়ার, বাই, ইউ, সি ইউ সুন বলে শিয়াদাত বেরিয়ে যায়। শিয়াদাত যাওয়ার পানে তাকে শুভ্রভা মনে মনে বলে, এই ভণ্ড প্রফেসর এত শিওর হয়ে কিভাবে বলছে যে আমি তাকে বিয়ে করার জন্য মরিয়া হয়ে উঠবো? এই লোক আবার কালো জাদু টাদু করবে নাকি? করতেই পারে, যে ভণ্ডের ভণ্ড, ভণ্ড প্রফেসর। ছেলেটা কে সুপ্রভা? আমার সাথে এভাবে কথা বলছিল, তোকেই বা কী বলে গেল? সৌরভের কথা শুনে পিছনে ফিরে থাকায় সুপ্রভা রিনরিন করে বলে, নোরাকে দেখতে এসেছিল। কথাটা কর্ণগোচর হতে মুখটা ফ্যাকাশে হয়ে যায় সৌরভ। সে ব্যতিব্যস্ত হয়ে বলে, আমি বরং উঠি সুপ্রভা। সুপ্রভা সৌরভকে জড়িয়ে ধরে মুখ অন্ধকার করে বলে, উঠি মানে? হ্যাঁ, সবে তো এলে। আজকে আবার তোমার জন্মদিন, ব্যস্ততার জন্য তোমাকে উইশ করার সময়টুকু পাইনি। তুমি আজ কোথাও যাবে না, এখানেই থাকবে। আমি নিজে হাতে তোমার জন্য কেক বানাবো, তোমার পছন্দের পায়েস রান্না করব। এসবের কোনো দরকার নেই মনি, তোকে এক নজর দেখেই পেয়েছি, তাতেই বুক জুড়িয়ে গেছে আমার। সুপ্রভা কিছু বলার আগে ঈশিতা চৌধুরী, রৌনক চৌধুরী নিচে নেমে আসে। সৌরভ তাদেরকে দেখে সুপ্রভাকে বুকে হাত সরিয়ে দেয়। তাদের দিকে এগিয়ে এসে নিচু স্বরে বলে, আমাকে ক্ষমা করবেন মা মাইমা, আমি রাগের বশবর্তী হয়ে আপনাকে অনেক কথা বলে ফেলেছি, কিছু মনে করবেন না মাইমা। আমি কিছু মনে করিনি সৌরভ, বরং তোমার বোনের প্রতি তোমার ভালোবাসা থেকে আমি মুগ্ধ হয়েছি। কটা ভাই পারে বোনকে এভাবে আগলে রাখতে? ঈশিতা চৌধুরীর মুখে ভাইয়ের প্রশংসা শুনে বড্ড ভালো লাগলো সুপ্রভার। ভাইকে নিয়ে তার গর্ববোধ হয়। তার ভাই লাখে 9 কোটিতে একটা। অবশ্য সৌরভের গায়ের রং ফর্সা নয়, শ্যামবর্ণ, কিন্তু এই শ্যামবর্ণতে লুকিয়েছে এক অন্যরকম দ্যুতি। তার মুখের আদলে রয়েছে ভয়ঙ্কর রকমের সৌন্দর্য। আর সবচেয়ে বড় কথা, তার ভাইয়ের সুন্দর একটা মন আছে। সেই মনের রানী যে মেয়ে হবে সে নিঃসন্দেহে ভাগ্যবতী। সুপ্রভা ঈশিতা চৌধুরীর দিকে এগিয়ে যায়, অভিযোগের সুর বলে, আপনি ভাইয়াকে কতটা ভালো বলছেন? ভাইয়া তো অতটা ভালো নয় আম্মু। ঈশিতা চৌধুরী অবাক হয়ে জিজ্ঞাসা করেন, খারাপের কী করছে সৌরভ? আমার কথা শুনছে না? ভাইয়াকে কত করে বললাম আজকে দিনটা এখানে থেকে যাও, কিন্তু সে আমার কথা মানতে নারাজ। ঈশিতা চৌধুরী আদেশের সুরে বললেন, তোমার কথাও যাওয়া হচ্ছে না সৌরভ, তুমি আজকে আমাদের সাথে থাকবে। আমি অলরেডি কেক অর্ডার করে দিয়েছি, কিছুক্ষণের মধ্যে কেক চলে আসবে। আমরা সবাই মিলে তোমার জন্মদিন সেলিব্রেশন করবো। তাছাড়া তোমার সাথে আমার একটু পার্সোনাল কথাও আছে। আমি তোমার মাকে আসতেও বলছি, তিনি অলরেডি রওনা হয়ে গেছেন। সৌরভ বুক কেঁপে ওঠে, মনে মনে বলে, মাওইমা আমার সাথে পার্সোনাল কথা বলবে, আবার মাকেও আসতে বলছেন। মাওইমা কি কিছু সন্দেহ করছেন? তিনি কি ধরে ফেলবে না ওকে? সৌরভ শুকনো ঢোক গিলে মনে সাহস জুগিয়ে চাপা গলা বলে, আমি কোনো অন্যায় করিনি মাওইমা, আপনি কি আমার বিরুদ্ধে মায়ের কাছে অভিযোগ জানাতে যাচ্ছেন? ঈশিতা চৌধুরী হেসে মিষ্টি কণ্ঠে বলেন, তোমার মতো একটা ভালো ছেলের বিরুদ্ধে কোনো অভিযোগ দিব বলো তো? সৌরভের বুকের উপর থেকে একটা বড় পাথর সরে যায়। সৌরভ স্বস্তির নিঃশ্বাস ফেলে বলে, তাহলে? ঈশিতা চৌধুরী কোনো রকম ভনিতা ছাড়াই বলে, সুপ্রভার বিয়ের ব্যাপারে। বিয়ে মানে? আপনি এসব কী বলছেন মা? আমি আপনার ছেলের বউ, নিজের ছেলের বউয়ের বিয়ে দিতে চাইছেন আপনি? সুপ্রভার চোখের পানি দেখে ঈশিতা চৌধুরী বুক ধক করে উঠলেন। তিনি এক পা এগিয়ে এসে আলতো করে সুপ্রভার হাত দুটো ধরেন, নরম গলায় জিজ্ঞাসা করেন, আমি কি তোকে শুধুমাত্র আমার ছেলের বউ হিসেবে দেখি শুভা? তুই তো আমার মেয়ে, মেয়ে বলেই তো তোর জন্য চিন্তা হয়। পানিতে সুপ্রভার দু চোখ ঝাপসা হয়ে ওঠে। সুব্রতা অভিমানী গলায় বলে, এটা আপনার মুখের কথা, মনের কথা নয় মা। আপনি
যদি সত্যি আমাকে নিজের মেয়ে মনে করতেন তাহলে এইভাবে আমাকে পর করে দিতে চাইতেন না। ঈশিতা চৌধুরী শুভ্রবাকে নিজের বুকে টেনে নেয়, মাথায় ঠোঁট ছুঁয়ে দিয়ে দরদ মাখা বরাবরে। পাগলিমি একটা। বিয়ে হলে মেয়েরা পর হয়ে যায় নাকি? তোর জন্মদাত্রী মা কি তোকে পর করে দিছে? দেয়নি তো। নোমানের সাথে বিয়ের পর তোর খোঁজ খবর করেছে, তোর জন্য পছন্দের খাবার রান্না করে পাঠিয়েছে, তোর কষ্টে কেঁদেছে, তোর সুখে শুধেছে। তোর জন্মদাত্রী মা যেমন তোকে পর করে দেয়নি, তেমনি আমিও তোকে পর করে দিব না। বরং বিয়ের পর তোর প্রতি আমার ভালোবাসা বাড়বে, কমবে না। সুপ্রভার বুকের ভেতরে জমে থাকা কান্নাটা আরও চেপে রাখতে পারে না। সে ধীরে ধীরে নিজেকে সারিয়ে নেয়। জড়ানো গলায় বলে, মাতৃস্নেহে আপনি হয়তো ভুলে যাচ্ছেন আমি একটা বিধবা মেয়ে। মাত্র 5 মাস আগে আমার স্বামী মারা গেছে, এর মধ্যে দ্বিতীয় বিয়ে। সমাজের লোকেরা কি বলবে? এটা অসম্ভব মা, আমাকে ক্ষমা করে দিবেন। আমি আপনার কথা রাখতে পারছি না মা। ঈশিতা চৌধুরী হালকা হাসেন, বিদ্রূপ কণ্ঠে বলেন, সমাজ কি বলবে আর কি বলল সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই শোভা। একদিন না খেয়ে থাকলে সমাজের লোকেরা তোকে খাইয়ে দিবে না, অসুস্থ হয়ে পড়লে সেবা শুশ্রূষা করবে না। তাছাড়া সমাজ তোর রাতের কান্না শোনেনি, তোর নিঃশব্দের কষ্ট দেখেনি, তাহলে এই সমাজের কথাই বা আমি শুনবো কেন? তবুও মা, আমরা তো সেই সমাজে বাস করি, তাই না? ঈশিতা চৌধুরী তাচ্ছিল্যে হাসি হেসে বললেন, তোর জীবনে এত বড় একটা ঝড় বয়ে গেল, তখন সেই সমাজ কোথায় ছিল? তুই সেই সমাজের কথা বলছিস যেই সমাজে বিধবাদের জন্য সহানুভূতি দেখায় শুধু মুখের কথায়, কাজে এলে মুখ ফিরিয়ে নেয়। তাদের কাছে শোক মানে এই সাজা, যেটা ঠিকঠাক ভোগ না করলে মানুষ চরিত্রহীন বলে দাগিয়ে দেয়। ঈশিতা একটু থেমে আবারও বলে ওঠেন, সমাজে বিধবার মাথায় ওড়না, দৈর্ঘ্য মাপের পোশাকের রং দেখে বিচার করে। হাসলেই বলে এত তাড়াতাড়ি হাসি কী করে? চুপ থাকলে বলে নাটক করছে, নতুন করে বাঁচতে চাইলে বলে লজ্জা নেই। সমাজ কেবল আঙ্গুল তুলে, কাঁধে হাত রাখে না। সমাজ বিধবাদের শোকের মেয়াদ গুনে, কিন্তু তার হৃদয়ের শূন্যতা গোনে না। সমাজ কখনো জিজ্ঞাসা করে না সে আদৌ বাঁচতে পারছে কি না। তাই সমাজ কি বলল তা আমার কাছে মূল্যহীন। তুই মানুষ, সমাজ না। তোর বেঁচে থাকা আমার কাছে বেশি দামি। মানুষ কি বলবে এই ভয়ে যদি আমি তোর সুখে হাতছাড়া হতে দেই, তাহলে আমি তোর মায়ের যোগ্যই হব না। সুব্রপা ছলছল চোখে চেয়ে ওঠে। ঈশিতা চৌধুরী সৌরভের দিকে তাকিয়ে কিছু একটা ইশারা করে সৌরভ এসে সুপ্রভার কাঁধে হাত রেখে নির্বাক চিত্রে বলে, মামিমা কিছু ভুল বলছে না বোন। তিনি তোর ভালোর জন্য এই সিদ্ধান্ত নিয়েছে। আমি মা দুজনে তার সাথে একমত পোষণ করছি। সমাজের কথা বাদ দিয়ে একবার নিজের জীবনের কথা ভাবো, নতুন করে বাঁচার স্বপ্ন দেখো। সুপ্রভার নিরুত্তর দেখে ঈশিতা চৌধুরী আলতো হাতে সুপ্রভার 2 বাহু চেপে ধরেন। দৃঢ় কণ্ঠে বলেন, সমাজ কি বলবে এই ভয়ে কত মেয়ে সারা জীবন পাথর হয়ে বেঁচে আছে জানিস? তারা হাসতে ভুলে গেছে, নতুন করে বাঁচতে ভুলে গেছে। পান থেকে চুন খসলে সমাজের লোকরা তার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় সে আর 5টা সাধারণের মতো নেয়, সে একটা বিধবা মেয়ে। মেয়েটা বেঁচে থাকেও প্রতিনিয়ত মরে। যে সমাজ ধীরে ধীরে একটা মেয়েকে মৃত্যুর মুখে ঠেলে দেয়, সেই সমাজের মুখে ঈশিতা চৌধুরী থুতু দেয়। সুপ্রভা জিভ দিয়ে ঠোঁট ভিজে আমতা আমতা করবে, কিন্তু মা, আমি তো আপনাদের সাথে ভালো আছি। আমি নতুন করে আর কোনো সম্পর্কে জড়াতে চাই না। বাকি জীবনটা আপনাদের সাথে কাটাতে চাই। সুপ্রভা চৌধুরী ভুরু কুঞ্চিত হয়। তিনি ক্রুদ্ধ গলায় বলেন, তুই কি বুড়ি হয়ে গেছিস? তোর কি 4-5টা ছেলে মেয়ে রয়েছে? তোর বয়স কত? হ্যাঁ, মাত্র 22 বছর। তোর বয়সী মেয়েদের এখনও বিয়ে হয়নি, তোর এখনও গোটা জীবনটা পড়ে রয়েছে। তোর জীবন এভাবে নষ্ট হতে করে দিস না সুব্রভা। আমি তোর বাবা, তোকে সারা জীবন আগলে রাখার জন্য বেঁচে থাকবো। আমাদের বয়স হয়েছে, যখন তখন আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যেতে পারি। আমি তোর বাবাকে কথা দিয়েছিলাম, তোকে একটা সুন্দর জীবন উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম। তোর অগোছালো জীবনটা গুছিয়ে দিতে না পারলেও মরেও শান্তি পাবো না রে মা। এতক্ষণে নিঃশব্দে সবটাই শুনেছিল সুপ্রভার মা আলেয়া বেগম, কিন্তু তিনি আর চুপ থাকতে পারলেন না। অধৈর্য হয়ে বললেন, তুই কবে এতটা বেহায়া হয়ে গেছিস সুপ্রভা? গুরুজনদের মুখে মুখে তর্ক করছিস। আপা ভাইজান যে সিদ্ধান্ত নিয়েছে তোর ভালোর জন্য, এখানে আমি কোনো ভুল দেখছি না। নিজের বড় লায়ক ভাবতে শুরু করছিস, নিজের জীবন নিজের সিদ্ধান্ত নিতে শিখে গেছিস। মায়ের কথায় সুপ্রভার বুকটা হু হু করে কেঁদে ওঠে। তার ক্রন্দনরত চোখে আলেয়া বেগম গলার স্বর নরম হয়।
বিধবা হওয়া কোনো অপরাধ নয় মা। তুই কোনো পাপ করিস নাই। মৃত্যু তোর স্বামীর কপালে লেখা ছিল, তুই লিখিস নাই। স্বামী মারা গেছে বলে বাকি জীবনটা কাটিয়ে দেওয়ার সিদ্ধান্ত না নেওয়াটা বোকামি ছাড়া আর কিছুই নেই। একটা মেয়ের জীবনে স্বামী মানে শুধু সম্পর্কের একটা নাম নয়, স্বামী মানে ভরসার একটা ঠিকানা, একটা মজবুত খুঁটি। বৃদ্ধা বয়সে ছেলেমেয়ে সবাই হাত ছেড়ে দিলেও একজন স্বামী তার স্ত্রী হাত ছাড়ে না, তার বুক দিয়ে আগলে রাখে। রৌনক চৌধুরী সুপ্রভাকে অনেক বোঝান। সুপ্রভা নতুন জীবন শুরু করার জন্য আকুতি মিনতি জানান। এতগুলো মানুষের অনুরোধ, আকুতি মিনতি ভারে সুপ্রভা শক্ত করে বাধাটা মনটা ধীরে ধীরে আলগা হয়েছে। সুপ্রভা মাথা নিচু করে অভিমানী গলা বলে, আমরা কেউই যখন চাইছো না আমি এই বাড়িতে থাকি, তখন আমার আর কিছু করার নেই। তোমরা যা ভালো মনে করো তাই করো। সুপ্রভার কথা শুনে আনন্দে সকলের চোখে পানি আসে। সৌরভ উৎফুল্ল গলে বলে, মিয়া বিবি রাজি তো কে একা রেখা কাজী। ঈশিতা চৌধুরীর পরম মমতায় সুপ্রভার চোখের জল মুছে দিচ্ছেন। দরদ মাখা গড়ে বলেন, অনেক কান্নাকাটি হয়েছে, এবার সৌরভের জন্মদিন সেলিব্রেট করা যাক। সুপ্রভা মাথা নাড়িয়ে সম্মতি জানায়। ঈশিতা চৌধুরী আদেশের সুরে বলেন, ঝটপট চেঞ্জ করে আয়, কান্নাকাটি করে চেহারা যে হাল বানিয়েছে, দেখতে একদম পারফেক্ট কাজের বেটি রহিমা লাগছে। সুপ্রভা অস্পষ্টভাবে হেসে উঠে সিঁড়ি বেয়ে উপরে চলে যায়নি। সবাই নিজের রুমে পা রাখতে ঠিক তখনই পেছন থেকে নোরার তিক্ত গলা শোনা যায়, খুব তো বলেছিলে তুমি আমার ভাইয়াকে ভালোবাসো। আমার ভাইয়া ছাড়া দ্বিতীয় কোনো পুরুষ তোমার জীবনে আসবে না, তুমি সারা জীবন ভাইয়ের স্মৃতি নিয়ে কাটিয়ে দিবে। এত তাড়াতাড়ি ভাইয়ার প্রতি সব ভালোবাসা ফানুস হয়ে উড়ে গেল, নাকি এত হাইট ড্রেসিং ছেলেকে দেখে নিজেকে কন্ট্রোল করে রাখতে পারছো না? সুপ্রভার ঠোঁট কাঁপে আনমনে, ইচ্ছে করছে নোরার গালে টাটিয়ে চড় দিতে, কিন্তু এই মুহূর্তে সে নিজের ইচ্ছেকে ধামাচাপা দেওয়াই শ্রেয় মনে করে। সুপ্রভা গম্ভীর শ্বাস নেয়, তীক্ষ্ণ কণ্ঠে জিজ্ঞাসা করে, তুমি জানো ছেলেটাকে? মামা কার সাথে তোমার বিয়ে ঠিক করছে? জানি তো, কে সে? সে আর কেউ নাই, আমার ক্রাশ। ইভেন মেয়েদের হার্টথ্রেপ প্রফেসর শেখ শিয়াদাত শাওরিয়া। প্রফেসর শেখ শিয়াদাত শাওরিয়া তোমাকে বিয়ে করতে চায়? তোমার খুব আনন্দ হচ্ছে তাই না? অবশ্য হবারই কথা। আফটার অল তোমার প্ল্যান সাকসেসফুল হয়েছে। তুমি তো এটাই চেয়েছিলে বলো। যখনই দেখলে একটা হট ড্যাশিং ছেলে তোমার সামনে বসে রয়েছে, তুমি ক্রুড হেসে মনে মনে ভাবলে, আই হ্যাভ এ প্ল্যান। সেই প্ল্যান অনুযায়ী তুমি স্যারের সামনে নিজেকে প্রেজেন্ট করলে। ফাইনালি তুমি। কথাটা বলার আগে সপাটে চড় পড়ল নোরার গালে। নোরা 2 সেকেন্ড স্তব্ধ হয়, তারপর হঠাৎ করে মুখটা বিকৃত হয়ে ওঠে। রাগে ক্ষোভে চিৎকার করে বলে, ইউ রাবিশ! শব্দ আটকাতে যায় নোরার ঠোঁটে। নোরার অপর গালে চড় পড়ে। পরপর 2টা থাপ্পড়কে নোরা বাঘহীন হয়ে পড়ে। সে গালে হাত দিয়ে সুপ্রভার দিকে দৃষ্টি নিক্ষেপ করে। সুপ্রভা সেই দৃষ্টি পরোয়া করে না, বরং শাসনের সুরে বলে, সম্পর্কে তোমার বড় ভাবি হই আমি। বড়দের সাথে কীভাবে কথা বলতে হয় জানো না? বেয়াদব মেয়ে একটা। সবাইকে নিজের মতো করো। আমি এতদিন তোমার সব অপমান, সব অন্যায় মুখ বুজে সহ্য করেছি, কিন্তু আমি ভুল ছিলাম। আমার উচিত ছিল তোমাকে চাপকে সিধে করে দেওয়া। নোরার চোখ দুটো রক্তবর্ণ ধারণ করছে। রাগ, ক্ষোভ, অপমানের তীব্রতায় তার সর্বাঙ্গ কাঁপন ধরে। গালে ছুঁয়ে থাকা আঙুলটা নামিয়ে নোরা তাচ্ছিল্য হাসি হাসে। বিদ্রুপ কণ্ঠে বলে, বাহ সুপ্রভা, বাহ! প্রফেসরের বউ হওয়ার আগে এত তেজ, এত অহংকার। বউ হওয়ার পরে দেখা যাবে দম্ভে তোমার পা মাটিতেই পড়ছে না। নোরা একটু থেমে আবারও বলে, নির্লজ্জ মেয়ে একটা, পুরুষ ছেড়ে অন্য পুরুষের কাছে যাচ্ছে, ছি ছি। শব্দগুলো সুপ্রভার কানে উত্তপ্ত ঠিসে ডালল। নোরা পৈশাসিক হাসি এসে ঠোঁট বাঁকিয়ে বলে, চাঁদ উঠেছে, ফুল ফুটছে, কদমতলায় কে হাতি নাচছে, ঘোড়া নাচছে। বিধবা সুপ্রভার অপমানে সুব্রপার চোখ বেয়ে আপনা আপনি নোনা জল গড়িয়ে পড়ব। সুব্রপা 1 মিনিট বিলম্ব না করে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিয়ে ফ্লোরে বসে পড়ল। কাঁদতে কাঁদতে বলল, আমি আর পাচ্ছি না, এত অপমান সহ্য করার ক্ষমতা নাই। আমি মস্ত বড় একটা ভুল করতে যাচ্ছিলাম। নোরার চোখে আঙ্গুল দিয়ে আমার অবস্থান দেখিয়ে দিছে। বাবা মা ভাইয়া যতই বলুক, আমি এই বিয়ে করতে পারবো না। কিন্তু এই বাড়িতে থাকলে, না না, আমাকে এই বাড়ি থেকে চলে যেতে হবে। কিন্তু কোথায় যাব আমি? বাবার বাড়িতে যেতে পারবো না, এখানে থাকতে পারবো না, কোথায় যাব আমি? সুপ্রভা মাথা চুল খামচে ধরছে, চোখের জল ভিজিয়ে দিচ্ছে। মুখ, তার চোখ বন্ধ করে হাঁটুর মধ্যে মাথা গুজে বসে থাকে। মিনিট 2 পর কিছু একটা মনে পড়তে তড়াক করে লাফিয়ে ওঠে সে।
ফোনের খোঁজ চালায় সে। ঠিক সেই মুহূর্তে কর্কশ শব্দে ফোনটা বেজে ওঠে। ফোনের স্ক্রিনে সিমি নামটা জ্বলজ্বল করতে দেখে খুশিতে ঝলমল করে ওঠে সুপ্রভা দু চোখ। সুপ্রভা কল রিসিভ করতে ওপাশ থেকে সুরিলা কণ্ঠে ভেসে আছে, কেমন আছিস সুপ্রভা? সুপ্রভা নাক টেনে বলে, আমি ভালো নেই রে সিমি, বিধবা যে চাইলেও ভালো থাকতে পারে না। তুই কান্না করছিস সুপ্রভা? তোর গলার স্বর এমন লাগছে কেন? তোর কী হয়েছে প্রভা? তুই ঠিক আছিস? তোর কাছে আমাকে একটা দিন থাকতে দেবে সিমি, মাত্র একটা দিন। আমি তো অশিক্ষিত নেই, আমি ঠিক একটা চাকরি জোগাড় করে আমার নিজের ব্যবস্থা করব, ততদিন তোর কাছে ঠাঁই দিবি আমাকে? সিমি অবাক হয়ে বলল, তুই এভাবে বলছিস কেন প্রভা? তুই আমার বেস্ট ফ্রেন্ড, তোর জন্য আমি আমার নিজের জীবনটা উৎসর্গ করতে পারি। কিন্তু তোর কি হয়েছে? আমি পরে তোকে সবটা বুঝিয়ে বলবো, এখন বলার মতো সময় নেই। আমি আজ রাতে সিলেটের উদ্দেশ্যে রওনা আছি, তুই একা আসতে পারবি প্রভা? আমি কি ভাইয়াকে পাঠাবো? সুপ্রভা গম্ভীর শ্বাস নেয়, চোখের কোণে জমে থাকা জলটা মুছে ফেলে নিজেকে বলে, জীবনের লড়াই যখন একাই লড়তে হবে, তাহলে আজ থেকে শুরু হোক লড়াইটা। সুপ্রভার কথা রেসপন্স না পেয়ে সিমি বিচলিত হয়ে জিজ্ঞাসা করে, কি হলো তোর? আমি কি ভাইয়াকে পাঠাবো? কাউকে পাঠাতে হবে না, আমি একাই আসবো, ঠিক আছে? সাবধানে আসিস। আচ্ছা, রাখছি এখন, বাই বলে ফোন রাখতে দরজার অপর প্রান্ত থেকে ঈশিতা চৌধুরীর গলা শোনা যায়, শুভমা হলো তোর? শুভা চোখের জল মুছে গলা পরিষ্কার করলে, আসছি মা, চট জলদি আয় মা। আপনি যান, আমি 2 মিনিটে আসছি। শুভা ওয়াশরুমে গিয়ে চোখের মুখে জলের ছিটা দিয়ে তড়িঘড়ি করে একটা ধূসর রঙের শাড়ি গায়ে জড়িয়ে নেই, মুখে পাউডার সামান্য লাগায়, নিজের কন্দন্যত ফ্যাকাশে চেহারা লুকাতে। কি মনে করে আয়নায় একবার নিজের দিকে তাকায় সুপ্রভা, চেনা মুখ, অথচ কেমন আজ অচেনা লাগছে। চোখের কোণে জমে থাকা লবণাক্ত দুঃখটা ধূসর শাড়ির আঁচলে মুছে নেয় সে। গভীর একটা শ্বাস নিয়ে দরজার বাইরে পা রাখে। ড্রয়িং রুমে ঢুকতে ঈশিতা চৌধুরীর চোখ দুটো তার মুখের দিকে থমকে যায়। মায়ের চোখে সন্তানের কষ্টের ছায়া ঠিক স্পষ্ট হয়। তিনি উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করেন, কী হয়েছে রে মা? তোর চোখ মুখ এমন শুকনো লাগছে কেন? সুপ্রভা ঠোঁট মিথ্যে হাসি ভুলিয়ে বলে, কই কিছু হয়নি তো। সবার চোখ ফাঁকি দিতে পারলেও তুই মায়ের চোখ কখনোই ফাঁকি দিতে পারবি না শুভা। কান্না করছিস কেন? কী হয়েছে? কিচ্ছু হয়নি মা, আমি ঠিক আছি। তবে চল এবার কেক কাটি। সৌরভকে কেক কেটে একে একে সবাইকে খাইয়ে দিল। নোরা সোফায় বসে অবলীলে ফোন টাপছিল। সৌরভ ভয়ে ভয়ে নোরার দিকে এগিয়ে যায়, কাপা হাতে নোরার মুখের সামনে এক টুকরো কেক তুলে। সৌরভ অভিসন্ধি বুঝতে পেরে চিৎকার করে উঠল, নোরা তুমি ভাবলে কি করে আমি তোমার মতো একটা কালা টাকির হাতের খাবার খাবো? তোমাকে দেখলেই ঘৃণায় গা গুলিয়ে বমি সে আবার। লজ্জায় মাথা নিচু হয়ে যায় সৌরভ, চোখ দুটো ভিজে উঠে বোধহয়। সুভা নিজের অপমান সহ্য করতে পারলেও ভাইয়ের অপমান সহ্য করতে পারে না। সে নোরার দিকে এগিয়ে যায়, কিছু বলতে উদ্যত হতে আচমকা তার ফোন বেজে ওঠে। স্ক্রিনে আননোন নাম্বার থেকে সুপ্রভা কল রিসিভ করে, কিন্তু ফোনের অপর প্রান্তের ব্যক্তি ধৈর্যশীলতার পরিচয় দিয়ে একের পর এক কল করতেই থাকে। সুপ্রভা এক পর্যায়ে বিরক্ত হয়ে কল রিসিভ করে, সাথে সাথে অপর প্রান্ত থেকে নেশালোর কণ্ঠে ভেসে আসে, হে লাল চমচম, চলবে।